আসসালামু আলাইকুম। তো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে শর্ট সিলেবাসে যে পার্টের রিডিং 70 মার্ক আছে, 70 মার্কের মধ্যে আমি আজকে 1 থেকে 5 পর্যন্ত তোমাদের এমসিকিউ, অ্যানসারিং কোশ্চেন্স, গ্যাপ ফিলিং, এটা তোমাদের যেটা বই আছে সিন কম্প্রিহেনশন থেকে, আর 4 এন্ড 5 ইনফরমেশন ট্রান্সফার এন্ড রাইটিং সামারি, যেটা তোমাদের আনসিন থাকবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে যেটা হয়তো তুমি কখনো দেখো নাই, অথবা তুমি মডেল টেস্টে তার আগে কোথাও না কোথাও প্র্যাকটিস করছো। এখন এখানে তোমার মোট 22 মার্ক, আর এখানে তোমার 15 মার্ক। 70 মার্কের মধ্যে আমি এই কয়েকটা তোমাদের আজকে কভার করবো। তো ফার্স্টে আসি এমসিকিউ। এখন যেহেতু বলা আছে যে এটা তোমার দেওয়া থাকবে, এটা বই থেকে দেওয়া থাকবে, এই কারণে তোমাদের যে কয়েকটা ইউনিট ইনক্লুড করা আছে, যেমন ইউনিট 1 আছে, ইউনিট 2 আছে, তোমাদের ইউনিট 3 আছে, ইউনিট 6 আছে, ইউনিট 10 আছে, ইউনিট 11 আছে, ইউনিট 13 আছে, ইউনিট 16 আছে। আমি 16টা তেমন একটা ইম্পর্টেন্স দিব না, তবে ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ, আর ইউনিট 3 পাস টাইমস, আর ইউনিট 10 ড্রিমস, এগুলো যে কয়েকটা লেসন আছে তোমরা অবশ্যই পড়বা। পড়া বলতে যে একবার মুখস্থ করে ফেলবা তাও না, মানে মাল্টিপল টাইম রিডিং দিবা, যাতে তোমার মাথায় থাকে অন্তত যে হ্যাঁ আমি একবার পড়ছিলাম এরকম। সো তোমার বইয়ের কোথাও থেকে একটা প্যাসেজ তুলে দিল, বিশাল একটা প্যাসেজ দিল, যেটা হয়তো বোর্ডে লেখা সম্ভব না। এখন প্রথমেই তোমাকে 7টা এমসিকিউ দেওয়া হবে। তো ওই 7টা অ্যান্সার করার সময় তুমি আগে কোয়েশ্চেনটা পড়বা। 7টা কোয়েশ্চেন যে দেওয়া আছে, 7টা কোয়েশ্চেন পড়বা। কোয়েশ্চেনটা পড়ার পরে তুমি প্যাসেজটা একবার রিডিং দিবা, যেটা তোমাকে কোয়েশ্চেনে করা হয়েছে। তারপরে কোয়েশ্চেনটা যে তুমি একবার পড়ছো না মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে, ওইখানে তুমি যা যা কোয়েশ্চেনে দেখছো যে কি চাইছে, ওটা যদি তুমি প্যাসেজে পাও, জাস্ট তুমি এইভাবে আন্ডারলাইন করবা। একদম ইজি। যে তুমি কোয়েশ্চেনে পাইছো, কোয়েশ্চেনে এটা চাইছে, তোমাকে মাল্টিপল চয়েস দেওয়া আছে, কিন্তু তুমি প্যাসেজে অলরেডি পেয়ে গেছো অ্যান্সারটা, তুমি আন্ডারলাইন করবা। সেম অ্যান্সারিং কোয়েশ্চেন্স ওই সেম প্যাসেজ থেকে। এখন এটার জন্য তুমি প্যাসেজটা আরেকবার পড়তে যাবা, কিন্তু এবার শুধু যে অ্যান্সারটা এসে অ্যান্সারটা কিন্তু তুমি আন্ডারলাইন করতে পারবে না, কারণ অ্যান্সারটা দেওয়া থাকবে না। তোমার এখানে 2 মার্ক করে, প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার 2 মার্ক করে। সো তুমি প্যাসেজে দ্বিতীয়বার যখন পড়তে যাবে, মেক শিওর করবা যে তুমি প্যাসেজটা পড়ে বুঝতেছো। যদি না বুঝো তাহলে এগুলো অ্যান্সার করতে পারবে না। যখন বুঝতে পারবা, পড়তেছো সাথে সাথে তুমি বাংলায় বুঝতেছো, অথবা তোমার ব্রেনে তুমি বুঝতেছো হ্যাঁ প্যাসেজটা এই বিষয়ে দেওয়া, এখানে এই টপিক নিয়ে বলা হয়েছে, তখন তোমার কাছে এগুলো একেবারে পানির মতো সহজ। তো কোয়েশ্চেন করা হলো, সাপোজ আমি একটা প্যাসেজ নিয়ে নিই ক্লাইমেট চেঞ্জ থেকে। তো একটা কোয়েশ্চেন যদি করা থাকে, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন ইন দ্য লাইন 3 মিন। দেখছো অলরেডি একটা কোয়েশ্চেনে বলা আছে যে লাইন 3 তে কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন, এটার এক্সপ্রেশনটা বলতে কি বুঝাইছে অলরেডি তোমাকে ইন্ডিকেট করে দিছে। এমসিকিউ পার্ট তো চলে গেছে। এখন তোমার অ্যান্সারিং কোয়েশ্চেনে ইন্ডিকেট করে দিছে যে 3 নম্বর লাইনে একটা স্পেসিফিক জায়গা, ওটার মানেটা কিন্তু তোমাকে বুঝাইতে হবে। এখন যদি তুমি অলরেডি 2বার প্যাসেজটা পড়ে থাকো, এমন কিছু না যে তুমি এটা বুঝবা না। 9-10 উঠে গেছো, এসএসসি দিবা, অবশ্যই বুঝার মতো। আবার এমনও কোয়েশ্চেন থাকতে পারে যে which of the period describes the beginning of rapid industrialization। এখন কোয়েশ্চেনটা দেখে বোঝা যায় যে এই কোয়েশ্চেনটা তোমার প্যাসেজের একটা লাস্ট থেকে দেওয়া হয়েছে, তাই না? তুমি লাস্ট পার্টে যাওয়া প্যাসেজের, এটা খুঁজে পাবা, অ্যান্সারটা অবশ্যই দেওয়া আছে। অ্যান্সারটা ফার্স্টে কিভাবে লিখবা? যদি তোমার অ্যান্সার হয় 19th সেঞ্চুরি, তুমি ফার্স্টে, যেহেতু 2 মার্ক, এই অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার যদি এভাবে লিখো, ফার্স্টে লিখে দিল ইন 19th সেঞ্চুরি। জাস্ট এই যে শর্টে যে লিখছো, অ্যান্সারটা দিয়ে দিছো, এই জন্য অলরেডি তোমার 1 মার্ক, দুইয়ের মধ্যে তুমি 1 মার্ক অলরেডি এনশোর করে ফেলছো। এখন এরপরে যখন জানতে চাইছে ওই পিরিয়ডে কেন, ওইটা তোমার প্যাসেজে দেওয়া আছে, তুমি এটা এখানে যেখানে লেখা আছে সিন, তোমার বইয়েও দেওয়া আছে, তোমার কোশ্চেনও দেওয়া আছে। এর পরেরটুকু তুমি যাই বানাই দিতো, 2-2 তোমার শিওর। এখন তোমার অ্যান্সারিং কোয়েশ্চেন্স গেল।
এই তোমার সিন কম্প্রিহেনশন থেকে আছে কি গ্যাপ ফিলিং, কাজটা তোমাদের সুন্দর মতো একটা প্যাসেজ দেওয়া থাকবে। আবার মনে করো না যে এই সেম প্যাসেজ তোমাকে আবার দিতেছে। এই ক্লাইমেট চেঞ্জ, আমি এক্সাম্পলের জন্য নিতেছি ক্লাইমেট চেঞ্জ, যে তোমার ক্লাইমেট চেঞ্জ দেওয়া ছিল, এরকম ক্লাইমেট চেঞ্জের জন্য আরেকটা ছোট প্যাসেজ দিবে। এই কিছু একটা লিখলো আরেকটা প্যাসেজে, এইখানে একটা তোমার গ্যাপ, আবার লেখা শুরু করলো, আবার এখানে আরেকটা গ্যাপ, এরকম মোট পাঁচটা পাঁচটা গ্যাপ থাকবে। পাঁচটা গ্যাপের অ্যান্সার তোমাকে খুঁজে বের করতে হবে। এখন এটা অ্যান্সার খোঁজার জন্য তোমরা কি করবা? তোমরা আবার সেই প্যাসেজে কি যাবা, প্যাসেজের অ্যান্সারটা পাবা না, এটা তোমাদের নিজের বানাই লিখতে হবে। এখন তোমাকে যে প্যাসেজটা দেওয়া থাকবে ওটার সাথে আনুষঙ্গিক ক্লাইমেট চেঞ্জ আছে, মানে এখানে তোমার একবার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আছে, এটা তোমার ধরে নিতে হবে। এখানে সবসময় যে তোমার বানাই লেখার জন্য বইয়ের থেকে টেক্সট আনা লাগবে তা না। এখানে বেশিরভাগ তোমার আর্টিকেল থাকবে বা প্রিপোজিশন থাকবে, যেগুলো বসাইতে হবে ওগুলো বসাবা। হয়তো অনেক জায়গায় এমন একটা ব্ল্যাঙ্ক দিয়ে রাখছে যেখানে তোমার শুধু ইনটা বসাইলেই যথেষ্ট, অথবা ইন দা বসাইলেই যথেষ্ট, অথবা লাস্টের দিকে যেতে পারো যে হোল স্কেল একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল কিন্তু এটা লাস্টে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন লিখতেই ভুলে গেছে। এই ছোট্ট একটা ওয়ার্ডে তোমার একটা মার্ক। এখন যদি তোমাদের সিন পার্টটুকু চলে যায়, তোমরা পাবা কি আরেকটা আনসিন প্যাসেজ, যেটা তোমাদের বুকে থাকবে না, তোমাদের যে এনসিটিভি টেক্সট বুক তোমাদের হাতে আছে ওটা থাকবে না। ওটা তোমার কোনো টেস্ট, কোনো মডেল টেস্ট, কোনো কুইজ অথবা ক্লাস টেস্ট তোমাদের ওইখানে তুমি অবশ্যই পাইছো। এমন কিছুই তোমাদের দিবে না বোর্ড কোশ্চেনে যে তুমি দেখলা পুরো নতুন হইল। হয়তো হইতে পারে, আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দিই যেটা বলি তোমাদের জন্য কমন হবে। বেশিরভাগ দেওয়া থাকে, সব জায়গায় দেওয়া থাকে। সাপোজ বললো পলাশির যুদ্ধের কথা। এখন পলাশির যুদ্ধে জানো সিরাজউদ্দৌলা ছিল, মীর জাফর ছিল, এখানে কি কি ঘটছে। এখন এখানে যে ইনফরমেশন ট্রান্সফারটা আছে ওই প্যাসেজ থেকে এই পাঁচটা মার্ক কিভাবে নিবা? এখানে শুধু অ্যান্সার করতে হবে। এখানে হয়তো তোমাকে বলতে পারে, কোশ্চেন করতে পারে যে একটা টেবিল তোমাদের ফিল আপ করতে বলতে পারে যে প্যাসেজে যে ইনফরমেশন দেওয়া আছে ওটা দিয়ে একটা টেবিল ফিল আপ করো। এখন তোমরা তো বুঝবা না যে হ্যাঁ কিসের টেবিল, আমরা তো পড়ি নাই বা আমাদের শিখায় নাই, এটা কোনো টেবিল না। জাস্ট তোমরা এভাবে সিরিয়াল ওয়াইজ আগে নাম্বারিং করবে। যেহেতু তোমাদের পাঁচটা মার্ক, পাঁচটা জায়গা খালি রাখবা। অ্যাসেসটা একবার পড়লেই যথেষ্ট। কয়বার? একবার, এর বেশি না। এখন পলাশির যুদ্ধে কি হয়েছে? সিরাজউদ্দৌলা হারছে, এর মানে কি বাংলা তার ইন্ডিপেন্ডেন্স হারিয়ে ফেলছে, বেঙ্গল সরি লস্ট ইন্ডিপেন্ডেন্স। এরপরে কি ঘটছে? ব্রিটিশরা শাসন কায়েম করছে এই জায়গায়। এখানে ব্রিটিশ লেখা ভুল হবে, আরো অ্যাকুরেট হবে যদি লিখি কলোনিয়াল রুল। এখন শাসনের পরে কি হয়েছে? তারা তাদের মতো ট্যাক্স বসাইছে। মোট কথা এটা তোমার প্যাসেজে দেওয়া থাকবে, কিন্তু এমন না যে আমি বানাই দিতেছি। আমি একটা প্যাসেজ ধরে নিয়েছি বা আমার সামনে যেটা আছে আমি এখান থেকে জাস্ট বসাইতেছি যে সিকোয়েন্সিয়ালি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কি ঘটছে। ট্যাক্স অথবা এই শাসন আমল ধরো চলে গেছে, তাহলে কি এই শাসন আমলের মূল জিনিসটা কি ছিল, এটা চলে গেল কেন, কিভাবে গেছে? সিপাহী বিদ্রোহ নামটা কি মনে আছে? সিপাহী মিউটিনি, ওইটা ঘটছে।
এই বিদ্রোহের পরে কি হয়েছে? এটার পরে যদি তুমি খুঁজতে যাও, এটার পরে এটা, এটার পরে এটা, লিখা অনেক যাবে, কিন্তু তুমি মাত্র পাঁচটা চাও যেটা মেইন। তোমার প্যাসেজে কি একবারও কোনো সাল দেওয়া নাই? সাল দেওয়া আছে, হইতে পারে সালটা 1972, সরি এখানে 1700 লিখছি। না আমি একটু ভুলেছি, 1872 হবে। আমি আমার সামনে প্যাসেজ থেকে বলতেছি। এখান থেকে তুমি আরেকটা ইভেন্ট না খুঁজে তুমি এটা যেখানে ঘটছে, এই যে ব্রিটিশরা যে শাসন করছে, শাসনের এই বাংলা আমাদের স্বাধীনতা যে চলে গেছিল, এই জিনিসটা, এটার মাধ্যমে, এটা যে মূল থিম আসছে প্যাসেজে, এটা বোঝা যাইতেছে। তো এটা কবে ঘটছে এটাও প্যাসেজে দেওয়া আছে। এই সালটা অবশ্যই একবার না হলেও তোমাকে ইনফরমেশন ট্রান্সফারে দিতে হবে। এখন লাস্টে কি আমার প্যাসেজে লেখা আছে যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে 1971। তো আমি লিখলাম ইন্ডিপেন্ডেন্স ইন 1971। এখন এই পাঁচটা কথা যে লিখলাম, এই পাঁচটাই তোমার 5 নম্বরের জন্য যথেষ্ট। শেষ। তোমার আনসিন প্যাসেজে খুব কঠিন কিছু দেওয়া থাকে না। এখন যেটা নিয়ে তোমরা প্রচুর কোয়েশ্চেন করো, প্রচুর চিন্তা করো যে সামারি, সামারিটা কিভাবে লিখবো। সামারিটা বোঝার জিনিস, সামারিটা লিখার জিনিস না। তোমাকে যে প্যাসেজটা দেওয়া আছে আনসিন, ওইটা হয়তো সিনটার মতো এত বড় দেয় না, কিন্তু দিয়েছে ছোটখাটো একটা বিষয়। ওই বিষয়টা তুমি বুঝার পরে যখন ইনফরমেশন ট্রান্সফার অলরেডি করছো কাজটা, তাহলে ওই বিষয়টা তুমি তোমার নিজের ভাষায় লিখতে পারবে না। যে দ্য ব্যাটল অফ পলাশি টুক প্লেস, এরকম কিছু। তারপর মির্জাফর ট্রেটার ছিল, ওয়াজ ট্রেটার, এর কারণে সিরাজউদ্দৌলা হারলো। এরপর বাংলাদেশের স্বাধীনতা চলে গেল, সরি বাংলাদেশ না, বাংলা। এরপরে কলোনিয়াল রুল শুরু হইলো। কলোনিয়াল রুলের পরে সিপাহি মিউটিনি হইলো বা সিপাহী বিদ্রোহ শুরু হইলো। বিদ্রোহের পরে আমরা স্বাধীনতা পাইছি বাংলাদেশের 1971 সালে। এটা হচ্ছে আমার প্যাসেজ থেকে বললাম। তোমাদের প্যাসেজ থেকে তোমরা নিজের ভাষায় ছোট্ট একটা প্যাসেজ লিখবা, যেটার লেন্থ একেবারে সর্বোচ্চ 7 থেকে 10 লাইন হয়, এর বেশি না। আর যদি তোমাদের প্যাসেজ ছোট দেওয়া থাকে, তাহলে সর্বোচ্চ 7 লাইন। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবা, যেটা তোমার যেটা বানানো লেখা, যেটা তুমি বুঝে লিখছো, ওটা যেন তোমার দেওয়া প্যাসেজ থেকে ছোট থাকে, যেটা তুমি নিজে লিখছো। এখন তুমি যেটা লিখছো, তোমার কাছে এতক্ষণ মনে হইতেছিল যে সামারিটা কি। এখন যখন সামারি লিখে ফেলছো, তোমার কাছে মনে হচ্ছে প্যাসেজ, কিন্তু ওটা তো তুমি সামারি লিখছো। সামারিটা তোমার দেওয়া প্যাসেজ থেকে ছোট হয়েছে। এখন তুমি বলতে পারো যে হ্যাঁ আমার 5 লাইন হয়ে গেছে, হইলে ভালো। ওই 5 লাইনে তোমার 10 মার্ক পড়ে যাচ্ছে। ওইভাবেই তোমার যেন কোনো ভার্ব, সামারিটা খেয়াল রাখবে কি কি। ফার্স্ট অফ অল, কোন ভার্বে লিখতেছো। যদি প্রেজেন্ট ভার্বে শুরু করো, প্রেজেন্ট ভার্বে শেষ করবা। যদি পাস্ট ভার্বে শুরু করো, পাস্ট ভার্বে শেষ করবা। এরপরে তোমার প্রিপোজিশন, তুমি কোন জায়গায় কি বসাইতেছো, মানেটা বুঝে তারপর বুঝে মানে এখানে বসাই সুন্দর মতো। এরপরে
এই দুইটা গেল, এই দুইটা দিয়ে তোমার সামারির 3 থেকে 4 মার্ক টিচাররা দিবে। তবে একটা মূল জিনিস, যে তোমার সামারিতে 10 মার্ক তুমি যদি 10-এ 9 বা 10-এ 10 পাইতে চাও, সেটা হচ্ছে কোন জায়গায় তুমি ক্যাপিটাল লেটার লিখবা, কোন জায়গায় তুমি স্মল লেটারে লিখবা, এটা তোমার অবশ্যই জানা আছে। এমনকি ক্যাপিটালাইজেশনের সাথে তোমার পাংচুয়েশনও দরকার। তোমার যদি স্পেলিং মিস্টেক থাকে, টিচার তোমাকে মার্ক দিবে না। তো চেষ্টা করবো কি ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন এই দুটো ঠিক রাখা, ভার্বটা দেখবো যে কোন ভার্বে লিখতেছি, আর লাস্টে প্রিপোজিশন। এতে তোমার সামারি 10-এ 10 না থাকলেও 10-এ 9 দিবে টিচার।